আর এখন বাজে 9:46। 229 কিলোমিটার রাইডিং আমার শেষ। এইখানে একটা ব্রিজ আছে, এটা ফ্রি, এটা টোল লাগে না, এটা একদম ফ্রি লেখা ছিল। রাস্তা একটু আঁকা বাঁকা বেশি, তো সাবধান, এগুলোর থেকে সাবধান থাকবেন। মনে করে রাস্তা তাদেরই, এই হলো অবস্থা ভাই সব জায়গায়। আর বেশি দূর নাই, আর 14 কিলোমিটার, তো ওটা বেশি না, অল্প একটু। ভাই দেখে আসেন। ব্রিজটা খায়া গেছে গা, আর ওইখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। হয়তো এই ব্রিজ দিয়া ওই যে বান্দা আছে একটা জিনিস, ভারী যানবাহন চলাচল করতে পারে না, এই কারণে দ্বিতীয় একটা ব্রিজ তৈরি করতেছে। এই ব্রিজটা বহুত পুরনো, যে ব্রিজটা লোহা দিয়ে তৈরি করা, ভাঙ্গে গেছে। যাক, এই রাস্তা সম্ভবত অন্তে নিয়ে এসে এই যে এইখানে অ্যাড করতেছে। আর আমি তো শুরুতেই বলছি যে আমি কুড়িগ্রাম শহর দিয়ে না, যে বাইপাস দিয়ে ঢুকছি গ্রামের ভিতর দিয়ে। এখনো আপনার নাগেশ্বরী কত কিলো আছে বলতে পারতেছি না, বাট আইডিয়া করলে এখনো 15 কিলোমিটার মতো হবে। আর এখন বাজে 9:46। 229 কিলোমিটার রাইডিং আমার শেষ। গ্রামের রাস্তাগুলো না আসলে সত্যি খুবই সুন্দর লাগে, চিপা চাপা কম, ঢাকা শহরের মতো অলিগলি কম। আপনার ঢাকা শহরে তো জ্যাম জট, পুরো বিরক্তকর একটা রাস্তা। আর কি সুন্দর নীরব পরিবেশ। গ্রাম মানে শান্তি, কিন্তু কিচ্ছু করার নাই, কর্মস্থলে তো ফিরতেই হবে। গ্রামে যদি কর্মস্থল থাকতো ভালো সেরকম, তাহলে তো মানুষ ঢাকায় যে পড়ে থাকতো না। এইখানে একটা ব্রিজ আছে, এটা ফ্রি, এটা টোল লাগে না। এটা কি তিস্তা ব্রিজ না কি ব্রিজ আমি জানি না, দেখি লেখা দেখলে জানাবো। এটা একদম ফ্রি লেখা ছিল, বোঝা যাচ্ছে না, ধলনা ব্রিজ সম্ভবত। এটা ভালোই বড়, ছোট না। ফুলবাড়ি 2 কিলোমিটার। আর রাস্তা একটু আঁকা বাঁকা বেশি। ও, নাগেশ্বরী 19 কিলোমিটার, ভঙ্গামারি 36 কিলোমিটার। ও আমি ভুল বলছি, নাগেশ্বরী 19 কিলোমিটার, আমি তখন আইডিয়া করে 15 কিলোমিটার বলছিলাম। 19 কিলোমিটার আমাকে এখান থেকে রাইড করতে হবে, তার মানে আমার 233 আছে। আর 19 যোগ দিলে আপনার 52 কিলো, 252 কিলো আমার বাইর থেকে রাইড করা লাগছে, মানে লাগবে আর কি গেলে। আর 252 কিলো আমার রাইড করতে সময় লাগছে, জ্যাম ছিল না। 10টা 20 বাজবে মনে হয়, বা 10টা 15 বাজতে পারে। এখন বাজে 9:50। আচ্ছা, ওইখানে যে আপনাদের জানাচ্ছি যে কত বাজতেছে। এগুলোর উপর দিয়ে বাইক খুব আস্তে চালাবেন, কারণ এগুলোর উপর দিয়ে আপনার চাকা চিলিপ কাটে। যদি ব্রেক ধরেন, এই যে চাকা চিলিপ কাটে, আমি উঠাই দিলাম। এই দেখেন, আপনারা আসলে বুঝবেন না, চাকা কিন্তু চিলিপ কাটার একটা ভাব তৈরি হয়। আর ব্রেক ধরলে তো কোনো কথাই নাই, সব সিরা নিয়ে চলে যাইব, মানে সব জড়ায় নিয়ে চলে যাইব। তো সাবধান, এগুলোর থেকে সাবধান থাকবেন। এগুলা গ্রামে দেয় ভাই, কারা নিষেধ করবেন? দেওয়ার জায়গা না থাকলে রাস্তার মধ্যে দিয়ে ছেড়ে দেয়, মনে করে রাস্তা তাদেরই। এই হলো অবস্থা ভাই সব জায়গায়। মানে সব জায়গায় বলতে বুঝাইছি, সব গ্রামেই প্রায়। আমার গ্রামেও, এই যে রংপুরে এসেছি, রংপুরও তো প্রায় আপনার নাটোর দিয়ে আসার সময় একই অবস্থা। মোটামুটি সব জায়গাতে এভাবে দিয়ে রাখে, তারা শুকায় এগুলা। কিন্তু একবারও চিন্তা করে না যে এর কারণে দুর্ঘটনা ঘটতে পারে, একটা মানুষের জীবনও চলে যেতে পারে। এগুলা তাদের ভাবার টাইমই নেই। তো যারাই চালাবেন তারা একটু সাবধানে চালাবেন। ওই যে দেখেন সামনেও দিচ্ছে, তারা তাও এক সাইড করে রাখছে, যে এক সাইড দিয়ে গাড়ি চলাচল করুক, আর এক সাইড রেখে দিছে। আর ওইখানে তো পুরো রাস্তায় বিছিয়ে দিছে, একবারে ঢালা ঢালা বিছনা। আর বেশি দূর নাই, আর 14 কিলোমিটার, তাহলে আমি
আমার গন্তব্যের খুব নিকটে। 14 কিলোমিটার পার হওয়ার পরে আমার আর একটু যেতে হবে, তো ওটা বেশি না, অল্প একটু। ভাই দেখে আসেন। অবশ্যই এই রাস্তার মধ্যে আমি একটু স্পিডিং এ করতেছি বেশি, মানে স্পিড আছে, বাট রাস্তা ফাঁকা এই কারণে। আর আমার গাড়ি সবসময় সার্ভিস করা থাকে। ব্রেক আপনার দুই ব্রেক, পায়ের ব্রেক, সামনের ব্রেক, ক্লাচ, এগুলো সব চেক করা থাকে। টায়ার প্রেশার সব চেক করা থাকে। এখন আল্লাহ যদি মাঝখানে কোনো কোনো সমস্যা দেয়, হতে পারে। এছাড়া সবই ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে। ঠিকঠাক রাখার চেষ্টা করি, কারণ বাইক নিয়ে আমি যেহেতু এত দূর রাইড করি, সব ঠিক না থাকলে তো সমস্যা। আপনারাও ঠিক রাখার চেষ্টা করবেন। যাদের বাইক আছে তারা অবশ্যই বাইক মেনটেনেন্স করবেন, কারণ বাইক মেনটেনেন্স না করলে বাইকের পারফরমেন্স তো পাবেন না, আরও সমস্যার সম্মুখীন হবেন। তো অল্প কিছু টাকা লাগে সার্ভিস করতে, সার্ভিস করে ফেলাবেন। আর ঠিক মতো অবশ্যই ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। আমার ইঞ্জিন অয়েল সিনথেটিক, এই কারণে একটু 1000-এর বেশি চালানো পড়ে, যেটা আমি শোরুম থেকে জিজ্ঞাসা করেই চালাই। 1000 প্লাস করে ফেলাই। আরও মোবিল আছে, সিনথেটিক, সেমি সিনথেটিক, মিনারেল, তো যে যেটা ভরে আর কি। তো আমি 1250 টাকা দিয়ে সিনথেটিক ভরি, এবং টিভিএস কোম্পানি যে মোবিলটা আমি সেটাই ভরি, বা 4Bর জন্য যেটা ইউজ করে সেটাই আমি ভরার চেষ্টা করি। যাই হোক, ভিডিওটা অনেক বড় যাবে, হয়তো 2 পার্ট করতে হবে আমার। সবাইকে দেখার অনুরোধ রইল। যারা প্রথম পার্ট দেখে আইছেন তারা শেষ পার্টটাও দেখবেন, বা যারা প্রথম পার্ট দেখেন নাই তারা এই পার্ট, সেকেন্ড পার্ট যদি দেখে থাকেন তাহলে প্রথম পার্ট আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। না হয় আইকন বাটনে ক্লিক করে আপনাকে সরাসরি নিয়ে যাবে, না হলে একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবেন। ভাই, মোটো ব্লগ মানে হলো গল্প। যারা গল্প শুনতে ভালোবাসে বা ভ্রমণ রাইডিং দেখতে ভালোবাসে, কিভাবে ভ্রমণ, সরি কথা আসতেছে না আর কি, অনেক দূর থেকে আইছি তো পানি খাই নেই। যারা ভ্রমণিং ভিডিও দেখতে ভালোবাসেন তারা দেখতে পারেন। আমিও যেমন অনেক মোটো ব্লগ দেখি, অনেক ভাই আছে, তরু ভাই আছে, এমএসআই ব্লগ আছে, আরও ভাইয়ের ব্রাদার আছে যেগুলোর নাম আমার মনে পড়তেছে না। কিন্তু এমএসআই ব্লগস, এই ভাইয়ের ব্লগটা আমি বেশি দেখি শুরুর থেকেই, এবং ভাইয়ের কাছ থেকেই অনুপ্রেরণা পাওয়া আমার। ভাইরে আমি বেশি ফলো করি। কিন্তু দুঃখের বিষয় হলো, ভাইরে আমি এসএমএস করছিলাম আপনার ক্যামেরা কেনার আগে, ভাই আমারে মেসেজে রিপ্লাই দেয় নাই। এটাই দুঃখের বিষয়, খুব খারাপ লাগছে। যাক, ভাই হয়তো আমার এসএমএস দেখে নাই তাই রিপ্লাই দেয় নাই।